প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত গর্ভকালীন মাতৃ ঝুঁকি এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি ভাবনাতে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান, যিনি স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, প্রেসিডেন্ট ও জিএসপি, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশে গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণ এবং এর পরিণতি এবং সেই সাথে স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী প্রতিকার কি হতে পারে, ম্যাম শুরুতে জানবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে যে মারা পুষ্টিটা যখন আমরা বলি, প্রথম কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হলো তার অজ্ঞতা। উনি জানেন না যে ওনার কী খেতে হবে এবং এটা বলে দেওয়াটা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমরা কেন একটি মা গর্ভকালীন সময় খাওয়া ওনার পুষ্টিটা দরকার কেন। দুটো কারণে লাগে, তার নিজের জন্য লাগে এবং ভিতরে যে গর্ভস্থ শিশুটা গড়ে উঠছে বড় হচ্ছে তার জন্য লাগে। এবং আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের, একটা বড় একটা মানুষের, সে মহিলা হোক আর পুরুষই হোক, তার কিন্তু 2200 কিলো ক্যালোরি। আমরা আসলে খাবারটাকে ক্যালোরিতে হিসাব করি, বাট বলার সময় বলি এটা খাবেন না, এটা খাবেন, প্রোটিন, আয়রন, প্রোটিন এগুলো বলি। এখন এটা যে উনি যে খাবারটা খাবেন তার মধ্যে কিন্তু প্রেগনেন্সি হলে আবার 200 কিলো ক্যালোরি বেশি লাগে, ব্রেস্ট ফিডিংয়ে আবার আরও 300 কিলো ক্যালোরি বেশি লাগে। তো এটা তাকে আমাদের বলে দিতে হয় যে উনি কী খাবারটা খাবেন। এবং মেইন কারণ এইটা, তাছাড়া তো অপুষ্টি তারা জানেন না, খেতে পারেন না। এবং সত্যি কথা কি, ব্যালেন্স ডায়েট আমরা পরে আরও আলোচনা করব যে ব্যালেন্স ডায়েট না হলে আমরা কি করতে পারি, এটা আমরা কথা বলবো। তো ব্যালেন্স ডায়েটের মধ্যে যেমন তাকে প্রত্যেক দিন খাবার খেতে হবে, প্রোটিন, আয়রন, ভিটামিন এগুলো যেন খাবারের মধ্যে থাকে, কার্বোহাইড্রেট থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, এগুলো একটা পরিমাণ আছে কতটুকু থাকতে হবে। মাছ মাংস তাকে খেতে হবে এবং প্রত্যেক বেলা, যেমন ধরেন লাঞ্চ আছে, ডিনারের সময় আছে, নাস্তার সময় আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে খাবারের যে সময়টা, প্রেগনেন্সিতে অনেক কারণে মারা খেতে পারে না, বিশেষ করে প্রথম 3 মাস কিন্তু খেতেই পারে না, অনেক সময় এত বেশি বমি হয় যে খেতে কষ্ট হয়। তারপরে যখন আস্তে আস্তে প্রেগনেন্সিটা বাড়তে থাকে, স্টমাকের মানে আয়তনটা ছোট হতে থাকে, তখন একটু খেলে তার গ্যাসের ভাব হয়, সে খেতে পায় না, তার বমি বমি ভাব চলে গেল কিন্তু গ্যাসের ভাবটা রয়ে গেলো। এইসব কারণেও কিন্তু দেখা যায় যে তার সমস্যা হয়। এবং বাচ্চা যে আমরা জানি যে বাচ্চা কিন্তু নিজের মুখে কিছু খাবে না, বাচ্চা মায়ের কাছ থেকে সব কিছু নেবে। তখন কিন্তু মায়ের যে পুষ্টিটা সেটা আমাদের মেনটেন করতে হয় এবং সেটা থেকে আমরা বাচ্চার গ্রোথটা বুঝতে পারবো। নিশ্চয়ই, অসাধারণভাবে বলেছেন। একটু যেতে চাই স্যারের কাছে। স্যার, বাংলাদেশে গর্ভবতী মায়েদের পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়নে এই যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটগুলো রয়েছে, প্রসব পরিকল্পনা এবং সেই সাথে গর্ভকালীন সার্বিক পরিচর্যা, বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা একটা সমন্বিত অবস্থা। আপনি পুষ্টির সমস্যার ব্যাপারে কথা বলেছেন যে আমরা কিভাবে এই পরিকল্পনাটা নিতে পারি। একটা মা যখন গর্ভবতী হয় তখন কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্যদেরও সে ব্যাপারে তাকে কিভাবে কোঅপারেট করতে হবে সে চিন্তা কিন্তু করতে হবে। প্রথমত এই মা কমপক্ষে 4টা এনসি সার্ভিস দেওয়া এনশিওর করতে হবে। এখন মা সেটা নাও চিনতে পারে কোথায় সার্ভিস, সেইটা কিন্তু মাকে ওইভাবে কোঅপারেট করতে হবে, তাকে নিয়ে যেতে হবে সার্ভিস ডেলিভারি সেন্টারে, যাতে করে সে এএনসি সার্ভিসটা পায়। এটা হলো একদিকের কথা। দ্বিতীয় কথা হলো, তার যেহেতু শারীরিকভাবে বেশ কিছু আমাদের পরামর্শ আছে, সেই পরামর্শগুলো যাতে করে তারা মেনটেন করে, যেমন তাকে বিশ্রাম নিতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, ব্যালেন্স ডায়েট করতে হবে এবং সেটা আর একটু বেশি পরিমাণে খেতে হবে সব কিছু। এইটা তো আছেই একটা দিক, এটাও কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তা করতে হবে। আরেকটা বিষয় হলো যে এই প্রতিটি যখন একটা মা গর্ভবতী হন, তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো কিছু টাকা সঞ্চয় করে রাখা। যখন ডেলিভারি হবে আমরা তো জানি না সেটা কি নর্মাল ডেলিভারি হবে বা সিজারিয়ান সেকশন হবে, কি হবে, এই জন্য কিছু সঞ্চয় করে তাদের রাখতে হবে। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো মার জন্য সবসময় একটা ট্রান্সপোর্ট যাতে করে অ্যাভেলেবেল থাকে, এটাও কিন্তু একটা পরিকল্পনারই অংশ। পরিবারের অন্য সদস্যরা বিশেষ করে, যাতে করে যে কোনো সময় কোনো এমার্জেন্সি হলে যাতে মাকে নিয়ে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া যায়, সেটা আরেকটা দিক। এই জিনিসগুলো সব সময়
মাকে আরও বেশ কিছু বিষয় আছে যে মাকে যখন এএনসি সার্ভিস দেবে বেশ কিছু কাউন্সেলিং করতে হবে যাতে করে মা তার যে মানে খাবারের সাথে সাথে যেটা আমরা সাপ্লিমেন্ট বলি মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট সেটা যাতে খেতে পারে, তার ক্যালসিয়ামের অভাব হতে পারে সেটা যাতে খেতে পারে, এই বিষয়গুলোকেও মাকে কিন্তু পরামর্শ দিতে হবে। মার ডেঞ্জার সাইন যেগুলো আছে তার মধ্যে মা পড়েছে কিনা সেটা দেখতে হবে, পড়লে তাকে ভালোভাবে ওরিয়েন্টেড করে রাখতে হবে। এটা একটা সমন্বিত কিন্তু পরিকল্পনা এবং সর্বশেষে এনশিওর করতে হবে মার ডেলিভারিটা যাতে হাউস হোল্ড লেভেলে না হয়, ডেলিভারিটা অ্যাটলিস্ট যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে হয়, তাহলেই আমরা এটাকে বলতে পারবো একটা সমন্বিত পরিকল্পনা। নিশ্চয়ই, যে আপনি স্যার বলছেন প্রসব পরিকল্পনা কিংবা গর্ভবতী মায়েদের যে প্রেগনেন্সির সময়টিতে স্বাস্থ্য সেবাটি নিশ্চিত করা, আমরা আসলে কতজন স্বাস্থ্য সেবা নিশ্চিত করছি? এখনো তো আমাদের পেরিফেরিতে কিংবা যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তারা তো প্রপারলি আসলে ব্যাপারগুলো নিয়ে কনসার্ন নয়, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে অসংখ্য মাকে মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। একটু ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, আমরা তো জানি প্রতিটি গর্ভধারণই হোক পরিকল্পিত, নিরাপদ এবং আনন্দের, আমরা প্রত্যেকে সেটি চাই, কিন্তু জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের সম্প্রতি গবেষণা উঠে এসেছে যে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় 3700 মা মৃত্যুবরণ করছেন। এই যে এত মায়ের মৃত্যু, স্যার যে বিষয়টি বলছিলেন এটি তো অবশ্যই একটি সুনির্দিষ্ট কারণ, এছাড়া আর কারণগুলো কি কি হতে পারে? তার আগে আমি একটু যদি আলোচনা করি যে তসলিম ভাই যেটা বললেন ওটার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই, প্রসব পরিকল্পনার কথা তো অবশ্যই আমরা বলবো। তার আগে দেখেন এখন কিন্তু অনেক মানুষ কনসিয়াস হয়েছে, মানুষ নেটে ঢুকে, মানুষ ইউটিউবে দেখে, অনেক কিছু দেখেন ওনারা। তখন কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংও কিন্তু আছে এবং আমাদের দেশে এটা আমরা খুবই চালু করার চেষ্টা করছি যে প্রেগনেন্সির আগে ওনারা আমাদেরকে বলুক যে আমরা প্রেগনেন্ট হতে চাই। একটা কাপলের নিউলি ম্যারিড কাপল হতে পারে 1 বছর, বা কেউ হতে পারে 1 বছর চান নাই বাচ্চা, এখন ওনারা চাচ্ছেন, তারা যদি আমাদের কাছে এসে বলেন যে আমরা প্রেগনেন্সি নিতে চাই, মহিলাটা যদি বলেন যে আমি গর্ভবতী হতে চাই, কি করব। তখন সবচেয়ে ভালো হয়, কারণ আমরা তাদেরকে সব কিছু দেখে, যে উনি যেটা বললেন ডেঞ্জার সাইনের কথা, আমরা দেখতে পারি তার কোনো প্রেশারের প্রবলেম আছে কিনা, এগুলো সব কিছু দেখে তাকে আমরা রেডি করতে পারি। যদি দেখি তার অনেক ব্লাড সুগার, তাহলে আমরা বলবো না এখন নেবেন না, আপনি 2-3 মাস আমরা চিকিৎসা করে নিই তারপরে নেবেন। তাহলে এটা হলো প্রি প্রেগনেন্সি কেয়ার। তারপরে আমরা যে প্রেগনেন্সিতে চলে আসি, তাহলে প্রসব পূর্ব সেবাটা খুব জরুরি। WHO পরিসংখ্যান অনুযায়ী, WHO নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় WHO-কে ফলো করার চেষ্টা করি। ওনারা কিন্তু 4টা, অনেক আগে ছিল মাসে মাসে 1টা, তারপরে মাসে 2টা, ওটা থেকে উঠে এসে আমরা বলতাম যে সারা প্রেগনেন্সিতে 4টা। এরপরে WHO বলেছে 2018-এ যে আপনারা 8টা করে নেবেন। তো আমরা কিন্তু আমাদের দেশে পরিপ্রেক্ষিতে এখন সেটা বলতে চাই না, কারণ এখনও আমরা 4টাই কমপ্লিট করতে পারিনি। 4টা ভিজিটই কিন্তু 2022-এর যে পরিসংখ্যান BDHS সেখানে দেখা গেছে যে 4টা ভিজিট নিচ্ছেন এরকম মাত্র 41%। আমরা এটা আমাদের বাড়াতে হবে। তো এটা বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তাদেরকে রেগুলার বুঝাতে হবে, যখন তারা আসবেন তাদেরকে বুঝাতে হবে যে তাদের আসার গুরুত্বটাকে আমরা কি দেখতে পাচ্ছি। আপনি যে মাতৃমৃত্যুর কথা বললেন, সেখানে কিন্তু 2টা খুবই জরুরি মাতৃমৃত্যুর কারণ। একটা হলো প্রেশার বেড়ে খিঁচুনি হয়, আর একটা হচ্ছে ডেলিভারি পরে বা প্রেগনেন্ট অবস্থাও ব্লিডিং হতে পারে। এই যে ম্যাম প্রসব পরবর্তী কিংবা প্রসবকালীন কিংবা প্রসব পূর্ববর্তী মায়েদের এত কমপ্লিকেশন হচ্ছে, প্রপারলি তো অ্যান্টিনেটাল সার্ভিস কেউই গ্রহণ করছে না। অ্যান্টিনেটাল কেয়ার কিংবা অ্যান্টিনেটাল যে কয়েকটি প্রিকশন মেনটেন করা উচিত, একটি কার্ড করা উচিত, আপনাদের শরণাপন্ন হওয়া উচিত, বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা আরও কীভাবে অ্যাওয়ার করতে পারি? এটার জন্য হয় কি, যারা আসেন ওনারা যদি জানেন যে, যেমন আমাদের সরকারি পর্যায়ে কিন্তু অনেক সেন্টার আছে যেখানে প্রসব পূর্ব সেবা দেয়া হয়। এখন ওরা যদি জানে তাহলে ওনারা এখানে আসবেন, নাহলে তো ওনারা না জানলে কিভাবে আসবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, সে যদি একটা ভালো সেবা পায় সে আরও 10 জনকে বলবে। আর তৃতীয় কথা হলো, যেটা তসলিম ভাই একবার বলছেন ডেলিভারির সময়ের কথা, ডেলিভারি যদি আমরা কেয়ার নিয়ে তাদের করি, তারাও তখন তারা বুঝবেন যে এখানে এসে তারা সার্ভিস পান। ডেলিভারি তো টাইম ডেট থাকে না, সেটা মাঝরাতে হতে পারে, সেটা অড টাইমে হতে পারে। যেই সময় আসা সেই সময় আসলেই যদি তারা পান, তাহলে কিন্তু তারা সচেতন হবেন এবং তারা আসার চেষ্টা করবেন, ডেলিভারিটা আমাদের কাছে করার চেষ্টা। এবং এই ক্ষেত্রে ম্যাম অ্যান্টিনেটাল কেয়ারের গুরুত্ব এটাই, যেমনটি আপনি বলছিলেন রক্তক্ষরণের তো অন্যতম কারণ যে হাইপারটেনশন, ওই মাটির প্রেশারটি বেড়ে যাচ্ছে কিনা কিংবা ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত কিনা, এ বিষয় দুটো জানা তো অত্যন্ত জরুরি। তাহলে হয়তো মাতৃমৃত্যু কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। যেমনটি আপনি বলছিলেন সর্বোচ্চ কারণ এটি মাতৃমৃত্যুর। আমি এখানে একটা কথা বলতে চাই,
আপনিই বলছিলেন যে কোয়ালিটি এনসি আমরা বলি যে কোয়ালিটি অ্যান্টিনাটাল কেয়ার হতে হবে, সেটার মধ্যে কিন্তু শর্ত আছে। শর্তটা হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম 4টা ভিজিট নিতে হবে। 4টা ভিজিট ডাক্তারের কাছে, 4টা ভিজিটে যে আসবেন একটা অবশ্যই যেন এমবিবিএস ডক্টর একজন দেখেন, কারণ আমাদের দেশে কিন্তু আরও আমাদের সার্ভিস প্রোভাইডার আছেন, যেমন ধরেন সিনিয়র স্টাফ নার্স, এফডব্লিউভি, প্যারামেডিক্স, অনেকেই আছেন। যেমন আমরা জানি একদম তৃণমূল পর্যায়ে আমাদের সার্ভিস সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আছে, কিন্তু ওখানে কারা সার্ভিস দিচ্ছেন? ওই কমিউনিটি ক্লিনিকের মতো সেন্টারে অথবা তার একটু উপরে যে ইউনিয়ন সাব সেন্টার, সেখানে কিন্তু ডক্টর থাকেন না, সেখানে মেডিকেল অন্য স্টাফ থাকেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকেন, অন্য নার্সরা থাকেন। তাহলে কি হচ্ছে? তাহলে সেখানেও যাতে সেবাটা পায়, একটা ডাক্তারের কাছে হবে। 2 নম্বর কথা হলো যে অবশ্যই যেন প্রত্যেক ভিজিটে তার ব্লাড প্রেশার, যেটা আপনি বললেন যে ব্লাড প্রেশার চেক করা। 3 নম্বর হচ্ছে তার ইউরিন অ্যালবুমিন দেখা হবে। 4 নম্বর কথা হচ্ছে তার ইউরিনে কি আছে, তার সে প্রেশারে কি আছে, এগুলো তাকে প্রত্যেকটা ভিজিটে কিন্তু দেখতে হবে। এবং আলট্রাসোনোগ্রাফি লাস্ট হচ্ছে, আলট্রাসোনোগ্রাফিটা যেন অ্যাভেলেবল থাকে সব ভিজিটে না করলেও। প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি 22 সপ্তাহে জন্মগত ত্রুটি দেখার জন্য একটা, তারপরে ডেলিভারি আগে আগে একটা হতে পারে, পরে যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে হতে পারে। এই কয়টা আলট্রাসোনোগ্রাফি একটা প্রেগনেন্সিতে করতে হবে। এবং এই যে প্রপার নেটাল কেয়ার কি কারণে করা জরুরি, আপনি যেমন এত সুন্দর করে এক্সপ্লেনেশন করলেন, আমাদের আয়োজনের সার্থকতা কিন্তু এই জায়গায় যে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি। প্রত্যেকটি মা যারা টিভির সামনে বসে দেখছেন, পরিবারের সদস্যরা যারা এই মুহূর্তে দেখছেন, তারা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের একটু হলেও কনসার্ন করবেন। একটু যেতে চাই স্যার, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট কিংবা সমন্বিত পুষ্টি, এটি বলতে আমরা কি বুঝি, এবং একজন গর্ভবতী মা কিংবা তার গর্ভস্থ শিশুর পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়নে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের ভূমিকা কতটুকু? দেখুন, আমরা আগে যখন প্রেগনেন্সি কেয়ার সার্ভিসেস দিতাম, তখন কিন্তু আমরা বলতাম যে মার জন্য আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড খাওয়া খুবই ইম্পর্টেন্ট, আইএফএ যেটা আমরা বলি, এবং সেটা প্রেসক্রাইব করা হতো এবং তাকে বলা হতো রেগুলারলি যাতে করে মা খায়। কিন্তু এখন আমরা দেখেছি যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ইজ নট এনাফ। এই যে মাইক্রোনিউট্রিশন, অন্য মাইক্রোনিউট্রিশনের অভাবও মার মধ্যে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 44% মতো জিঙ্কের অভাব থাকে, 70% মতো ভিটামিন ডি এর অভাব থাকে। তো এইগুলো যে বিভিন্ন আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে, এই সব কারণের জন্য এখন আমরা বলছি, এবং যেটা ইউনাইটেড নেশন যেটাকে এন্ডোর্স করেছে, এবং ইউনিসেফ এবং ডব্লিউএইচও যেটাকে ইমপ্লিমেন্ট করতেছে বিভিন্ন প্রোগ্রাম এটাকে পপুলার করার জন্য, এটাকে ব্যবহার বাড়ানোর জন্য, সেটা হলো মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এই মাল্টিপল নিউট্রিশন সাপ্লিমেন্টে 15 ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, বি আবার 5 রকমের, তারপর ডি, ই, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সিলেনিয়াম, তারপর কপার, এই সব কিছুর সংমিশ্রণে এই 15 ইনগ্রিডিয়েন্টসের যে মাইক্রোনিউট্রিশন বলা হয়, যে এই মাইক্রোনিউট্রিশন যদি খেতে পারে কমপক্ষে 180টা ট্যাবলেট, তাহলে কিন্তু তার এই যে মাইক্রোনিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকবে না, এবং মা যে সম্ভাবনা থাকে লো বার্থ ওয়েট বেবি জন্মগ্রহণ করার, সেটার সম্ভাবনা কমে যাবে, মা সুস্থ থাকবে। মায়ের আয়রনের ডেফিসিয়েন্সি এতটা না থাকলে সেখানে পোস্টপার্টাম হ্যামারেজে মায়ের মৃত্যুর সম্ভাবনা কমে যাবে। অনেক রকমের সুবিধা রয়েছে, অনেক রকমের বেনিফিট এর মধ্যে রয়েছে, যার জন্য আমরা এটা বলি। তো মাইক্রোনিউট্রিশন এখন আমরা বাংলাদেশে রোল আউট করেছি সারা দেশব্যাপী, এবং এখানে আমাদের সাথে পার্টনার রয়েছেন ওজিএসবির প্রেসিডেন্ট এখানে আছেন। তো আমি ফারহানা আপাকে বলবো যে আপনি যদি অ্যাড করতে চান কিছু ব্যাপারে। আমি মনে করি যে এটা আসলে একটা বিরাট একটা নতুন আবির্ভাব হতে যাচ্ছে, মানে হবে, আমাদের জন্য সম্ভাবনা নিয়ে আসছে। উনি যে সম্ভাবনাটার কথা বলছেন, আপনার মুখ থেকে এটি জানতে পারাটা আমাদের জন্য অনেক বড় একটি আকর্ষণ। স্যার যেমনটি বলছিল যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট কিংবা সমন্বিত পুষ্টি একজন মায়ের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টাকে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখেন, চেষ্টা যে করেন নাই বা আমাদের গভর্নমেন্ট চেষ্টা করেনি বা আমরা সোসাইটি থেকে করিনি তা না, আমরা মাদেরকে পুষ্টি দেওয়ার চেষ্টা করেছি। যেটা হয়েছে যে উনি যেটা বলছিলেন আইএফএ, আয়রন ফলিক অ্যাসিড,
এটা কিন্তু রোগীদেরকে আমরা দিচ্ছি, গর্ভবতী মাদেরকে গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট দিচ্ছেন, গভর্নমেন্ট এটা সাপ্লাইও দিচ্ছেন, কিন্তু যে জিনিসটা হচ্ছে সবসময় কিন্তু গর্ভবতী মারা ঠিক মতো নিচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো আমরা যেটা ব্যালেন্স ডায়েটের কথা চিন্তা করি, তার নিউট্রিশনের কথা চিন্তা করি, সত্যি কথা আমরা যে একটু আগে ক্যালোরি নিয়ে কথা বলছিলাম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নিয়ে কথা বলছিলাম, তার কিন্তু ওইভাবে ব্যালেন্সড খাবারটা হয় না যেটা দরকার। একটা MMS ট্যাবলেটে, ফুল কেয়ার নাম যেটার, 15 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট মানে ছোট ছোট অণু একটা। এটা হয় কি যে এইটা তার এভরিডে রিকোয়ারমেন্টটাকে ফিল আপ করবে। এখন সে যদি একটা আপেল খেতে পারে, সে একটা ফল খেতে পারে, সে একটা কলা খেতে পারে, কিন্তু এটা ব্যালেন্সভাবে আসে না। এটার জন্য এই জিনিসটা কিন্তু একটা গবেষণা। আপনি আমাকে বলতে পারেন তাহলে এতদিন প্রেগনেন্ট মহিলারা কিভাবে ছিল, এটা আসলে গবেষণা থেকে বের করেছে। দেখা গেছে এটা শুধু আমরা না, ইউনিসেফ থেকে এটা গবেষণা করেছেন, UN থেকে করা হয়েছে, সব জায়গা থেকে দেখা গেছে এটা। এবং আমরা দেখেছি যে মাদেরকে স্টাডি করে দেখা গেছে যে মাদেরকে যদি এটা দেয়া যায়, একটা ট্যাবলেটে সব কিছু, সে তাছাড়া যে অন্য খাবার খাবেন না তা নয়, এটার মধ্যে ক্যালসিয়ামটা নেই, সো তাকে ক্যালসিয়ামটা আমরা আলাদা দিব। আয়রনটাও আছে, একটু কম আছে, বাট অ্যাবজর্পশনের জন্য আয়রনটা, বাট এভরিথিং সেখানে আছে। তো এটা খেলে হয় কি, তার প্রত্যেক দিনকার পুষ্টিটা মিট আপ হয়। এবং দেখা যায় সে একটা ট্যাবলেট করে যদি প্রত্যেকদিন খেতে পারেন, আমাদের অত চিন্তা করতে হয় না যে উনি কোনটা পাচ্ছেন, কোনটা পুষ্টিটা পাচ্ছেন না। আর আরেকটা খুব জরুরি কথা, 2টা জিনিস আমি বলবো, একটা হচ্ছে তার বাচ্চার গ্রোথের জন্য এটা দরকার। আর এনিমিয়া, আমরা কিন্তু এনিমিয়া নিয়ে ভাবি না, এনিমিয়া খুব একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে মায়ের জন্য। কারণ দেখা যায় PPH কাদের হয়, একটা তো হলো পোস্টপার্টাম মানে প্রসব পরবর্তী রক্তক্ষরণ কাদের হয়, অনেকে আছে এমনি তার ডেলিভারি পরে ব্লিডিং হচ্ছে, কিন্তু তার হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে, একটু ব্লিডিংও তার জন্য অনেক, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে তার যে বাচ্চাটা গ্রো করছে, আমি একটু আগে বলছিলাম যে বাচ্চা কিন্তু নিজে মুখে খাচ্ছে না, বাচ্চা মায়ের কাছ থেকে সব কিছু নিচ্ছে। যদি মা অপুষ্টি ঠিক বুকে, তা বাচ্চা তো গ্রোথ হবে না। দেখা যাবে যে আমি চেক করে কিভাবে বুঝলাম, দেখা গেলো 30 সপ্তাহ প্রেগনেন্সি, তার পেটে আমি উপর দিয়ে দেখছি, সোনোগ্রাফি করে দেখছি, না বাচ্চাটা গ্রোথ হচ্ছে না। এটা যদি আমরা টাইম মতো ম্যানেজ না করতে পারি, পেটে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পেটে বাচ্চা মারাও যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করার জন্যই আমরা এটা নিয়ে এসেছি। এবং এটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমরা বলছি না, সব জায়গায় বলা হচ্ছে। এবং দেখা যাবে যে আশা করি খুব দ্রুত আমরা আমাদের দেশেও এটাকে করতে পারবো, কন্টিনিউ করতে পারবো, সব মাদেরকে দিতে পারবো, এবং খুব ভালো একটা ভবিষ্যৎ হবে। নিশ্চয়ই। এবং এর সঙ্গে ম্যাম আরেকটা বিষয় কিন্তু অ্যাড করাই যায়, কারণ একটা মা প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্সি অবস্থায় তো সে বারবার বমি করছে, যেমন হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম যে সমস্ত মায়েদের হয়ে থাকে। এই যে এত বেশি বমি করছে কিংবা খাবার অরুচি আপনি বলছেন, তারপরেও কিন্তু অ্যাসিডিটি রিলেটেড কিছু প্রবলেম থেকেই যায়। তো মারা তো তখন সঠিকভাবে খাবারও গ্রহণ করে না, যেহেতু প্রেগনেন্সি তার একটা কন্ডিশন, শারীরিক বিভিন্ন ধরনের ইমব্যালেন্স হচ্ছে। তো সেক্ষেত্রে এটি যদি খায়, একবারে সবকিছুর পুষ্টি চাহিদা তার ফিল আপ হয়ে যাচ্ছে। একদম, এটা হলো খুব ইম্পর্টেন্ট। প্রথম 3 মাসে তো ওজন কমেও যায়। এটার জন্য দেখেন, সব থেকে ইম্পর্টেন্ট হলো যে বাংলাদেশে, আমি বিশেষ করে এখানে OBGYN যারা আছেন, OGSB তাদের প্রতিষ্ঠান, আমি তাদেরকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা এই কারণে যে তারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ তারা তাদের পেশাগত দিকটা অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। যেখানেই পাবলিক হেলথের রিকোয়ারমেন্ট, সেখানে কিন্তু আমরা OGSBকে পেয়েছি। যেখানেই পরিবার পরিকল্পনার ক্ষেত্রে একটা কার্যক্রম নেওয়া দরকার, সেখানে কিন্তু তাদের পেয়েছি। বাংলাদেশে আজকে যে শিশু মৃত্যু কমে গেছে, মাতৃমৃত্যু আমরা কমার পথে অনেকটা অগ্রগতি হয়েছে, এই সবের ক্ষেত্রে এই যে সাফল্য, এই সাফল্যের ক্ষেত্রে কিন্তু OGSB অংশীদার এবং আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তারা কাজ করছে, যাতে করে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা আমাদের ব্র্যান্ড ফুল কেয়ার, সেটাকে আমরা সব গর্ভবতী মাদের মধ্যে তার ব্যবহার নিশ্চিত করতে পারি। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, মারা, একটা মা বা তার ফ্যামিলি, ওনারা কিন্তু বুঝেন এবং চান যে ওনার স্বাস্থ্য, এবং এটাও চান যে বাচ্চাটা যাতে ভালো থাকে। এটা কেউ চাবে না যে আচ্ছা ঠিক আছে কি এখন
মানুষ যত শিক্ষিত হবে তাদের মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু যারা একটু কম শিক্ষিত তারাও কিন্তু চান যে বাচ্চাটা ভালো হোক, বাচ্চাটা ভালোভাবে ডেলিভারি হোক, মা সুস্থ থাকুক, বাচ্চা সুস্থ থাকুক। এটা যদি তাদেরকে আমরা, যারা একটু কম বুঝেন তাদেরকে যদি বুঝাতে পারি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা সফল হব। নিশ্চয়ই ম্যাম। এই যে ডেলিভারি প্রসঙ্গটিতে এলেন, এক্ষেত্রে একটি বিষয় আমি অ্যাড করতে চাই। বিডিএইচ 2022-এর সর্বশেষ জরিপ অনুযায়ী দেখা গিয়েছে যে সারা দেশে এই যে অ্যান্টিনেটাল কেয়ারের হার হ্রাস পেয়েছে, আবার অন্যদিকে ইনস্টিটিউশনাল ডেলিভারির মাত্রা বেড়ে গেছে। কিন্তু গর্ভকালীন মা এবং তার গর্ভস্থ শিশুর মৃত্যু রোধে অ্যান্টিনেটাল কেয়ার এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি, যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, সেটার গুরুত্ব আসলে কতটা? সেটার গুরুত্ব অপরিসীম, বলে সারা যাবে না। আমি একটু আগে বলেছিলাম যে খিঁচুনি কিন্তু বাড়িতে খিঁচুনি হতে পারে, আমরা অনেক রকম ব্যবস্থা নিচ্ছি যাতে আমরা খিঁচুনিকে কমাতে পারি। তো প্রেগনেন্সিতে তাহলে কি হলো, সে যদি আমাদের কাছে রেগুলার চেক আপে থাকে আর ডেলিভারির সময় যদি আমাদের কাছে থাকে, তার খিঁচুনি হলেও আমি তাকে ইনশাল্লাহ বাঁচাতে পারবো। সেটা না পারলে তো আমি পারবো না। যেমন ধরেন বাধাপ্রাপ্ত প্রসব আমরা বলি, ওটার জন্য তো মারা যাচ্ছেন, কারণ বাড়িতে থাকছেন, জানেন না, দায় তাকে দেখছে, জানে না, দেখা গেল 2 দিন 48 ঘন্টা অথবা 18 ঘন্টা 24 ঘন্টা ধরে সে লেবারে, তারপরে যখন সে হাসপাতালে আসে খুবই খারাপ, বাচ্চা তো পেটে খারাপ হয়েই যায়, মায়েরও অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় গিয়ে তার ব্লাড গ্রুপ কি, কিংবা কোন কি পজিটিভ ব্লাড দেওয়া উচিত, কিংবা ব্লাড ডোনার রেডি আছে কিনা, একদমই আমরা নিশ্চিত। একদম, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেলিভারির সময়, প্রসবের সময় যাতে উনি আমাদের কাছে থাকেন, তার সব কিছু বাকি দায়িত্ব আমাদের কাছে যদি উনি থাকেন। আর আমি যেটা ব্লিডিংয়ের কথা বলছিলাম, এই ব্লিডিংও কিন্তু প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ, এটাও কিন্তু হসপিটালে থাকলে ইনশাল্লাহ আমরা ম্যানেজ করতে পারি, কিন্তু বাড়িতে থাকলে আস্তে আস্তেও মারা যেতে পারে। এই ক্ষেত্রে আর একটা কথা বলা দরকার, ফারহানা আপা যেটা বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে যে নর্মাল ডেলিভারি হলেও আমরা বলি কমপক্ষে 12 ঘন্টা সে সেন্টারে যাতে থাকে, কারণ পোস্টপার্টাম হ্যামারেজ হোয়েন ইট উইল বি স্টার্টেড উই ডোন্ট নো। তো সেই ক্ষেত্রে যদি 12 ঘন্টা অবজারভেশনে থাকে, তার কেয়ারটা নিশ্চিত হবে এবং তারপরে সে বাড়ি চলে আসতে পারবে। আর আমাদের আশেপাশে দেশে দেখেন, আমাদের শ্রীলঙ্কার মতো দেশে 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি। আমরা অন্য ডেভেলপড কান্ট্রিজে নাই গেলাম, আমাদের দেশের আশেপাশে এই রিজনেই তো এরকম আছে। এবং ইন্ডিয়া কত বড় দেশ, ইন্ডিয়ার মাতৃমৃত্যুও কিন্তু এখন আমাদের চেয়ে কম। সেটা যদি আমরা ভাবি, তাহলে আমাদের এগুলা নিয়ে আরও বেশি কাজ করতে হবে এবং মায়ের পুষ্টিটার দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হওয়া প্রয়োজন। আমরা কেবলমাত্র একটি ইনস্টিটিউশন কিংবা সরকার কিংবা বিভিন্ন ধরনের সংগঠন কিংবা সংস্থা যেগুলো রয়েছে সেগুলো এগিয়ে আসলে হবে না। সরকারকে তো আমি অনেক ধন্যবাদই দিব, ওনারা আমাদেরকে সবসময় আমাদের টেকনিক্যাল সাপোর্ট, ওজিএসবি টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ওনারা কাজ করেন। যেটাই দরকার ওনারা আমাদের বলেন যে আপনারা আমাদেরকে এই কাজে আপনারা সহায়তা করবেন, আমরা কাজটা করব। এটা গভর্নমেন্টের ম্যান্ডেট, কারণ 2030-তে তো আমাদেরকে মাতৃমৃত্যু কমিয়ে নিয়ে আসতে হবে। মাতৃমৃত্যু এখন হচ্ছে 136 100,000 লেভেল, এটাকে নিয়ে আসতে হবে 70-এ। খুব বেশি বছরও নেই আমাদের হাতে, এর জন্য খুব কুইকলি আমাদের কাজ করতে হবে। স্যার, গর্ভকালীন সেবা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি সার্বিক অবস্থা কি করে আমরা নিশ্চিত করতে পারি, এবং এক্ষেত্রে আসলে এসএমসি কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? দেখেন, প্রথম যে কাজটা করতে হবে সেটা ফারহানা আপা বলতেছে, আমি বারবার একই কথা, সব প্রেগনেন্ট মাদের কাছে আমাদের একটাই মেসেজ, কমপক্ষে 4টা এনসি সার্ভিস তার নিতেই কিন্তু হবে। এখানে এই 4টা ইজ নট অ্যানাফ। 8টার কথা আমরা বলি, যদি 8টা না হয় নিদেন পক্ষে 4টা। এই 4টা এনসি সার্ভিস জন্য এসএমসি বিভিন্ন কার্যক্রম নিয়েছে। আমাদের যে নেটওয়ার্ক রয়েছে নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি, তারা এই প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটা দিচ্ছে। একটু আগে কিন্তু ফারহানা আপা বললেন, দেখেন মিলটা কীরকম, যে এই ধরনের প্যারামেডিক্স অথবা এই লেভেলের প্রোভাইডার যদি সার্ভিসটা দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু কমপক্ষে একটা সার্ভিস, একটা এনসি কেয়ার যাতে করে গ্রাজুয়েট ডক্টরের কাছে হয়, এটা খুবই দরকার। কিন্তু এইটা হলো একটা, সারা দেশব্যাপী প্রায় আমাদের 13,000 প্রোভাইডার রয়েছে এরকম করছে। আমরা 120টা উপজেলায় আমরা প্যারামেডিক্স নিয়োগ দিয়েছি, তারা রুরাল উমেনদের জন্য বিশেষ করে তারা কমিউনিটিতে গিয়ে এএনসি সার্ভিসটা দিচ্ছে। বেসিক কম্পোনেন্ট যেটা আছে সেটা নিশ্চিত করছে। তো এইটাও কিন্তু আমরা তার ব্লাডে, তার ইউরিনে যদি অ্যালবুমিন থাকে সেটা যেমন আমরা আইডেন্টিফাই করছি, তার ঝুঁকি আছে কি সেটা যেমন আইডেন্টিফাই করছি, আবার তাকে তার গ্লুকোজ লেভেল কত
প্রেগনেন্ট মাদের সেটা আইডেন্টিফাই করছি, এবং সেখানে যাদের ঝুঁকিপূর্ণ মা পাচ্ছি তাদেরকে গ্রাজুয়েট ডক্টরের কাছে এবং হেলথ সেন্টারে রেফার করছি। এই যে সারা দেশব্যাপী একটা বিরাট কর্মসূচি আমরা ইমপ্লিমেন্ট করছি, যাতে করে প্রেগনেন্ট মারা, দেখেন ডেটা বলে 47 ছিল 4 বছর আগে, 4টা এএনসি সার্ভিস প্রেগনেন্ট মারা পেত, এখন কিন্তু সেটা 41। এটা মেনে নেওয়া যায় না। আমাদের সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে যাতে করে এই সার্ভিসটা আবার আমরা বাড়াতে পারি, এবং এটা ইউনিভার্সাল হওয়া উচিত, প্রত্যেকটা প্রেগনেন্ট মার হওয়া উচিত। তো সেইটা একদিকে। আর একটু আগে যেটা ফারহানা আপা এবং আমি বললাম, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রেগনেন্ট মাদেরকে দিচ্ছি, তাহলে কি হবে, মার সুস্থ থাকলে শিশু তার সন্তানের সুস্থ হওয়ার ধরনের জটিলতার পরিমাণ কমিয়ে আনবে। তো এই একটা সার্বিক প্রচেষ্টা সারা দেশব্যাপী আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে সহায়তা করছেন ওজিএসবি, এজন্য আমরা ওজিএসবির কাছে কৃতজ্ঞ। নিশ্চয়ই। ম্যামের কাছে আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে প্রসবকালীন খিঁচুনি এবং প্রসব পরবর্তীকালীন রক্তক্ষরণ সারা দেশে মাতৃমৃত্যুর আরেকটি অন্যতম বৃহত্তম কারণ। তো আমরা কি করে এই বিষয়গুলোকে রোধ করতে পারি? অ্যান্টিনেটাল কেয়ার যেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এছাড়া আর কি ধরনের পদক্ষেপ রয়েছে? অ্যান্টিনেটাল কেয়ার ছাড়া পদক্ষেপ মানে আমরা ওদেরকে একটু আইডেন্টিফাই করবো আগেই যে হাই রিস্কে। এটা যদিও বলে যে সব কেসই হাই রিস্ক, সব কেসকে আমাকে এনি টাইম কমপ্লিকেশন হতে পারে, তারপরেও যারা প্রেশার বেশি, আগের প্রেগনেন্সিতে প্রেশার ছিল, তারপরে তার ফ্যামিলিতে হাইপারটেনশন আছে, সে একটু ওভারওয়েট, বিএমআই বলি আমরা, ওভারওয়েট বলি আমরা, বলি যে বিএমআই মানে তার ওজন বেশি, তার ডায়াবেটিস সঙ্গে আছে, তার বাচ্চা আগের প্রেগনেন্সিতে বাচ্চা মারা গিয়েছে বা কোনো কমপ্লিকেশন হয়েছে, এগুলো থেকে বোঝা যায় সে ঝুঁকিপূর্ণ। এবং প্রথম প্রেগনেন্সি কম বয়সে যারা, এদের কিন্তু খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জিনিসগুলো জানলে আমরা করব, এবং আমরা যখন করব, আমাদের যে তসলিম ভাই একটু আগে বলছিলেন যে প্রসব পূর্ব সেবা কিন্তু আমাদের মাঠকর্মীরা দিয়ে থাকেন, তাহলে ওনাদেরকে আমাদের প্রপার ট্রেনিংটা দিতে হবে যে মাঠকর্মীরা কি দেখবেন। যেমন আমরা সত্যি কথা তৃণমূলে আমরা চাই যে কমিউনিটি ক্লিনিকেও কিন্তু চেক আপগুলো হোক। ডেলিভারি সেটা তো ব্যবস্থাপনার একটা ব্যাপার, বাট কমিউনিটি ক্লিনিকে যদি ওরা চেক আপটা করেন ওনারা, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আরেকটা জিনিস আমাদের গভর্নমেন্টেও যেটা ট্রাই করা হচ্ছে বা ব্যবস্থা আছে, যে এরকম একটা সেন্টারে গেলে একদম যে খিঁচুনির যে ইনিশিয়াল চিকিৎসা, ম্যাক্সাল বলে একটা ইনজেকশন, সেটার ব্যবস্থা থাকবে। তাহলে কি হবে, ওনারা ইনজেকশনটা দিয়ে দিলে খিঁচুনি হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে যে ইনজেকশনটা দিয়ে দেয়, নেক্সট স্টেপের জন্য ওনাকে আমরা রেফার করবো। এই জন্য এই জিনিসটা মনে রাখতে হবে যে রেফারেল সিস্টেমটা আমাদের খুব স্ট্রং করতে হবে, এবং সব জায়গা থেকে যাতে রেফার করলে শুধু যেই সেন্টারে গেলো সেন্টারও যাতে রেডি থাকে, এগুলা করলে আমরা কিন্তু একটা পরিকল্পনার মাধ্যমে মৃত্যু কমাতে পারবো। নিশ্চয়ই। স্যার, আপনি কি যোগ করতে চান? না, সব শেষে যে কথাটি আমাদের জন্য আমরা বলবো যে কমপক্ষে প্রত্যেকটা মা কমপক্ষে 4টা এএনসি সার্ভিস যাতে পায়, এটা নিশ্চিত করতে হবে। তার ডেলিভারিটা এখনও কিন্তু 65%-এর মতো ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে, 35 এখনও হাউসের লেভেল। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যেটা আপা একটু আগে বলেন যে শ্রীলঙ্কার মতো দেশ আমার পাশে প্রতিবেশী আছে, তাদেরও ইনস্টিটিউশনাল ডেলিভারি আরও অনেক বেশি। তো আমরা এটা ইউনিভার্সাল করতে হবে। প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দিতে হবে, যাতে করে তাদের নিউট্রিশনের অভাব হয় না। তাহলেই তো, আমি এটাকে কি বলি জানেন, আমি এটাকে বলি সমন্বিত গর্ভকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা। একটা ফ্রেমের মধ্যে সব নিয়ে আসতে হবে। তার নলেজ লেভেল বাড়াতে হবে, যাতে করে তার সে জানে যে অ্যাওয়ারনেস। একদিকে 4টা এএনসি সার্ভিস করতে হবে, একদিকে ইনস্টিটিউশন ডেলিভারি, আর একদিকে হলো নিউট্রিশন। এই সবগুলো যদি আমরা করতে পারি, তাহলেই বাংলাদেশে একটা অভূতপূর্ব সাফল্য আসবে এই গর্ভকালীন স্বাস্থ্যের ক্ষেত্রে। নিশ্চয়ই। এই ক্ষেত্রে ম্যামকে আরেকটি প্রশ্ন আমি করতেই চাই, যে আমরা তো প্রপারলি অ্যান্টিনেটাল চেক আপ করছি না, দারিদ্র্য সীমার নিচে যারা কিংবা যাদের মধ্যে সচেতনতা একটু কম। আমার পাশাপাশি স্যার যে বিষয়টি বারবার অ্যাওয়ার করার চেষ্টা করছে, আপনিও সেটির সাথে সংযুক্ত কিংবা সম্পৃক্ত, যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এটি খাওয়াটা একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে ম্যাম মেডিসিনটির কথা বলছি, অ্যান্টিনেটাল চেক আপের কথা বলছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে শিশুরা জন্মাচ্ছে, লো বার্থ ওয়েট চাইল্ড, সেই সাথে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যাচ্ছে, নানা ধরনের জটিলতা তাদের মধ্যে। এই জটিলতাটিকে আর কিভাবে এড়ানো যেতে পারে?
এই জটিলতা এড়ানোর জন্য তো আমাদের অবশ্যই আর্লি ডায়াগনোসিস করতে হবে। একটা তো আপনি বললেন যে লো বার্থ ওয়েট, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে কেন পেটে বাচ্চাটা গ্রোথ কম হয়। মায়ের অপুষ্টির জন্য হয়, মায়ের যদি প্রেশার বেশি থাকে, বাচ্চার সাপ্লাই কম পায় প্ল্যাসেন্টা থেকে, এসব কারণে বাচ্চাটা বডিতে গ্রোথ কম, মায়ের গর্ভে গ্রোথ কম হচ্ছে। সেটা হলো তারপরে লো বার্থ ওয়েট হয়ে সে ডেলিভারি হচ্ছে। আরেকটা হলো যে কি কারণে তার এটা হচ্ছে যে জন্মগত ত্রুটি নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করছে। 3% থেকে 5% নর্মাল ইনসিডেন্স, সেটা অ্যাকচুয়ালি আমাকে নির্ণয় করতে হবে। এখানে আবার ব্যাকে চলে যাই, আমরা যখন আলোচনা করছিলাম আমরা একটা কথা বলছিলাম যে প্রসব পূর্ব কেয়ার, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং অথবা প্রসব পূর্ব সেই কেয়ারটার সময় কি হবে, একটা কাপল যদি এসে বলে যে আমরা প্রেগনেন্ট হতে চাই, মহিলাটা যদি বলে আমি প্রেগনেন্সি নিতে চাই, একটু চেক আপ করে দেন, তখন যদি কয়েকটা জিনিস আমরা দেখব, তার ব্লাড সুগার দেখব, তার থাইরয়েড দেখব, এই দুটা জিনিসে, কারণ দেখা গিয়েছে যে ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হওয়ার চান্স বেশি। তার যদি থাইরয়েড লেভেল বেশি, টিএসএইচ লেভেল বেশি থাকে, হাইপোথাইরয়েড থাকে, তাহলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হওয়ার চান্স বেশি। তাহলে আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যে সমস্যা হলো আপনি কিন্তু যেটা ধরেছেন যে কেন এখনো হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি প্রথম 5 থেকে 10 সপ্তাহের মধ্যে সব অর্গান বাচ্চা ডেভেলপ করে যায়। এই সময় যদি তার ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে, তার মানে সে আমার কাছে আসলো 10 সপ্তাহের প্রেগনেন্সি নিয়ে, বললো কি আমরা ব্লাড সুগার করে দেখলাম 12 মিলিগ্রাম, তাহলে তো কিভাবে হবে? তার মানে যেই ক্ষতিটা হওয়ার সেটা হার্মটা অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদেরকে এটাতে যেতে হবে। তা এখন আমি জানি আপনার নেক্সট প্রশ্নের জবাবটা আমি আগে দিয়ে দিই। আপনি আমাকে বলবেন যে এটা আমরা কীভাবে নিশ্চিত, আমাদের যেটা হচ্ছে না হবে, আমরা যদি অ্যাওয়্যার করতে পারি। আমি ওনাদেরকে বলবো যে ওনারা যখন মিডিয়াতে যান তখন কিন্তু মিডিয়ার একটা বিরাট রোল আছে। আপনাদের মতো যারা মিডিয়াতে আছেন, আপনারা যদি আমাদেরকে এই ব্যাপারে হেল্প করেন, স্ক্রলে আসতে পারে যে প্রেগনেন্সির আগে ডাক্তারের কাছে যাবেন, পরামর্শ নেবেন, তখন প্রেগনেন্ট হবেন, তাহলে আমরা আগে তাকে করলাম। উনি যে হোলিস্টিক একটা চিত্রের কথা বলছেন, আমি তার সাথে এটা অ্যাড করতে চাই যে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংটা যদি আমরা এটার মধ্যে নিই, তাহলে কিন্তু কনজেন্টাল অ্যাবনর্মালিটিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং আমাদের আলোচনার মাধ্যমে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেটি হলো একটি শিশুকে সুরক্ষিতভাবে পৃথিবীর আলো দেখাতে হলে অবশ্যই প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং, সেই সাথে মায়ের অ্যান্টিনেটাল চেকআপ এবং অবশ্যই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এই তিনটার কোনো অল্টারনেটিভ কোনো অপশন নেই। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে স্যার ম্যাম দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং আজকের এই ডিসকাশনের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দীপ্ত টিভিকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। দীপ্ত টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।